গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সকলেই ভালো আছো। স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটার বাজার 7:30। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর দেখো কত সাজুগুজু করেছি। আর ভীষণ ভীষণ সকাল থেকে খুশি, কারণ যাচ্ছি বাপের বাড়ি, মেয়েদের সব থেকে খুশির জায়গা। আর এই দেখো মেয়ে ওদিকে রেডি হয়ে গেছে, একদম সিম্পল লুক। আমি একটু বেশি সেজে ফেলেছি মনে হয়। আমি চুলটা বেঁধে নেবো, চুলটা ছাড়া রয়েছে বলে তাই একটু বেশি সাজ মনে হচ্ছে। চুলটা এখনও পর্যন্ত ভেজা, সকালবেলা শ্যাম্পু করে নিয়েছি। আর আমাদের অটো বুক করা হয়ে গেছে, অটোটা আসলেই আমরা সোজা দত্তপুকুর। তো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তো চলো, আমরা এখন শ্বশুর বাড়ি আর বাচ্চাদের নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। মাকে একদম সময় দেওয়া হয় না। মায়ের কড়া আদেশ, বলেছে 8টার মধ্যে আমার বাড়িতে আসতে হবে, সকালে চা থেকে শুরু করতে হবে। আর এমনিও আমি একদিনের বেশি থাকতে পারি না। আমি কি, আমার কোনো দিদি বোনেরাই থাকতে পারে না। তো সবাইকে বাই বাই করে চললাম দত্তপুকুর বাপের বাড়ির উদ্দেশ্যে। তোমরা যারা বারাসাত চেনো, এটা কিন্তু রামকৃষ্ণ মঠ, এটা বারাসাতের মধ্যেই আছে। তো সকাল সকাল যাচ্ছি বলে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা। আর আমাদের যেতে একদম সময় লাগেনি বলতে 45 মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে গেছি। আর এতটা হাওয়া দিচ্ছিল, আমার চুল সামলাতে সামলাতেই দেখো আমি দত্তপুকুর চলে এসেছি। আর এটা আমাদের দত্তপুকুরের রাস্তার যে গলি। আর সেই আমার ছোটোবেলার স্কুল, যেটা আমি যখনই আসি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের বাপের বাড়ির যে দেশ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমার বেশ ভালো লাগে। আর দেখো এই ঘন জঙ্গল, এই ভেতর থেকে কিন্তু একটা রাস্তা ছিল যেখান থেকে আমরা বাড়ি যেতাম আগে। তো এখন আর এই সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তো একদম বাপের বাড়ির সামনেই চলে এসেছি, এখনই নামবার। সেই চেনা রাস্তা, সেই মাটির গন্ধ, সেই পুরনো গাছপালা, সব কিছু দেখতে দেখতে একদম বাড়ির মুখে চলে এসেছে। আমাদের এই রাস্তাটা না খুব কাঁচা ছিল, আর অনেকটা গর্ত ছিল। সেই রাস্তাটা নতুন হয়েছে, এটা আমি আজকে প্রথমবার দেখছি। মা অনেকবার ফোনে আমাকে বলেছিল যে রাস্তা খুব ভালো হয়ে গেছে। আমরা এখানে ব্যাগ রেখেছি, মায়ের জন্য অপেক্ষা করছি, আমাদের নিতে আসবে। তো মা আমি দুজনে একটু সেলফিও তুলে নিলাম। আর ওই দেখো আমার মা আসছে, একদম চলতে ফিরতে পারে না, তবুও না মেয়েরা আসলে রাস্তা পর্যন্ত আসার চেষ্টা করে। আমার বাবা থাকলে বাবাই আসতো, কিন্তু বাবা যে বাজারে গেছে, মেয়েরা আসবে, বাজারঘাট তো একটু করতেই হবে। আর বাপের বাড়ির পাশে একটা পিকনিক স্পট আছে, এই বাড়িতে কেউ থাকে না, সামনেটা পুরো আম বাগানে ভর্তি, সব দেখাবো। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, পাঁচিল দেখে বোঝা যাচ্ছে রাস্তা কতটা উঁচু। রাস্তা থেকে অনেকটাই নামতে হচ্ছে বাপের বাড়ি। আর সেই যে আমার বাবার রাজপ্রাসাদ, যেখানে আসলে শান্তির নিঃশ্বাস নিতে পারি আর প্রাণ খুলে মা, মাসি, বাবা, বোনেদের সঙ্গে একটু আনন্দ করি। আর চলো তাহলে বাপের বাড়িতে যাই, ভেতর দিকটা আর তোমাদের একটু দেখাই। আমার বাপের বাড়িটা যে কবে একটু সরকার থেকে ঘর দেবে আর ছাদওয়ালা বাড়ি হবে, সেই অপেক্ষায় আছি। কিন্তু জানি না কবে সেই আশা পূর্ণ হবে। সব জায়গায় কিন্তু ঘর দিচ্ছে, কিন্তু এই দিকটাই দিচ্ছে না, প্লাস্টিক দিয়েই থাকছে। ঝড় হলে ভীষণ চিন্তা হয়। তো আমি এখন ভেতরে চলে আসলাম। আর এই যে মেয়ে কিন্তু আগেই ঢুকে পড়েছে, এসেই না আগে আচারটা দেখে আর সামলাতে পারিনি। দেখো আচার বানিয়েছে, এটা তো আমি নিয়ে যাবই বাড়িতে। আর এই যে মাসির ঘরটা কিন্তু পাশে, মা, মাসি, বাবা তিনজনে একসঙ্গেই থাকে। মেয়ে তো আম দেখে পাগল হয়ে যাচ্ছে। দুদিন আগে ঝড় হয়েছিল, ঝড়ে কিছু পড়া আম মা গুছিয়ে রেখেছে, এগুলো জেলি বানাবে। সেই কারণে আর মেয়ে আমাকে দেখাচ্ছে, দেখো মা দিদা কত আম কুড়িয়েছে, দেখো লিচুও কুড়িয়েছে। তার সাথে কিন্তু আবার কাঁচা আমও আছে, ভেতরেও আম আছে। মেয়ে সব ডেকে ডেকে আমাকে দেখাচ্ছে, দেখো কত আম। তখন তোমাদের আমার বাবার বাড়ির পেছন সাইডটা দেখিয়েছিলাম, আর এটা কিন্তু সামনের সাইডটা। আর টালিতে কোনো কিছুই কাজ হয় না, যার কারণে প্লাস্টিক দিয়ে আটকানো রয়েছে। তবুও না এই বাড়ির মধ্যে একটা আলাদা শান্তি খুঁজে পায়, আলাদা একটা অনুভূতি। তো সব বোনেরা যখন আসি আরও আনন্দ হয়, কিন্তু এখন তো আর সেই সময় নেই, কারণ সবার বাচ্চারা স্কুল পড়া আছে। কারণ এখন পড়া বন্ধ দেওয়া যায় না, স্কুলও বন্ধ দেওয়া যায় না। তো আমি সকাল সকাল চলে এসেছি, জানি না আর কোন বোনেরা আসবে নাকি। শেষ দিয়ে আসতে পারে। শেষদির মেয়ে, আমার মেয়ে আর বোনের ছেলে একই ক্লাসে পড়ে, 12 ক্লাসে পড়ে। তো ওদের সবে সবে 11-এর রেজাল্ট বেরিয়েছে, সেই কারণে আমরা এসেছি। আর এই দেখো মাসি চা বসিয়ে দিয়েছে। প্রত্যেকবারই যখনই আসি মাসি কিন্তু প্রথম যত্নটা আমাদের খুব ভালোভাবে করে, নয়তো দইয়ের শরবত, আমের শরবত, বেলের শরবত, লেবু জল, যখন যেমন পারে। এই দেখো আমার মায়ের ঠাকুর ঘর, মানে ঠাকুর ঘর আর মা এখানেই থাকে, এটা মায়ের ঘর। আর এই দেখো মাসি চা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর সময় নষ্ট করবো না, গরম গরম থাকতেই চাটা খেয়ে নিই। মা তো বলেই দিয়েছে বাড়ি থেকে চা খেয়ে আসা চলবে না, এখানে এসেই চা খেতে হবে। তো চাটা খেয়ে নিই, বাড়ি থেকে শুধু জল খেয়ে এসেছি,
চাটা খেতে গেলে না একটু দেরি হয়ে যায়, সেই কারণেই মা বুদ্ধি করে এই কথাটা বলেছে। সকালে চা খাওয়া হয়ে গেছে, মাসি একদম তোড়জোড় শুরু করে দিয়েছে সকাল আর দুপুরে কী রান্না হবে। বাটা মাছ ভাজা, কাতলা মাছ আলু দিয়ে ঝোল, আর হবে মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট ডাল। আর বাটা মাছটা সকালবেলাতেই ভাজা হবে, তো সকালে ব্রেকফাস্টে আমরা এটাই খাবো। মা এখানে স্টোভ জ্বালিয়ে দিয়েছে, বাটা মাছটাকে ভেজে নেবে। আর এই দেখো দিদির মেয়ে চলে এসেছে, তখন চা খাচ্ছিলাম বলে ভিডিওটা আর করতে পারিনি। আমরা কিন্তু বাপের বাড়িতে আসলে সব বোনেরা জমিয়ে পান খাই, মা মাসি সবাই পান খায়, পানের নেশাটা আমার সবসময় আছে, আর এখানে আসলে একটু বেশিই খাই। আর পান খেয়ে আমি এখন ঘুরতে বেরিয়েছি। আর এই কাঠের উনুনটা মা ভেবেছিল আমরা আসলে রান্না হবে, কিন্তু পরশুদিন ঝড় উঠেছিল, তার কারণে কাঠের উনুনটা ভিজে গেছে। আর রাস্তাঘাট উঁচু, আর বেশ হাঁটতেও ভালো লাগছে। আগে না কাদা ছিল, রাস্তা গর্ত ছিল, হাঁটতে চলতে পারতাম না। তো এদিকে মা মাছ ভাজছে, আর এখন সকালবেলা খাবো, সেই কারণে আবার চলে আসলাম, বেশি ঘুরলাম না। আর বাগানের দিকে ভীষণ মশা। মাছ ভাজা হয়ে গেছে, আমরা সবাই মিলে খেতে বসেছি। দিদি এসেছিল, তখনও আমি ভিডিওটা বানাতে পারিনি। তো শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ, মাছের তেল, গরম গরম বাটা মাছ ভাজা, যে কী মজা লাগছে। বাড়িতে যতই খাই, বাপের বাড়িতে এসে না নুন ভাতও যেন অমৃত লাগে। খাওয়ার সাথে সাথে মা এদিকে আবার লস্যি বানানো শুরু করেছে, মানে হাতে বানানো লস্যি, যেটা ঘোল বলে। আমরা মিক্সিতে বানাই এত তরুজুত করে, অতটাও টেস্ট হয় না। মা যেটা হাতে বানিয়েছে সেটার স্বাদ একদম মানে মুখে লেগে রয়েছে। আর কি সুন্দর দইটাকে ফাটিয়ে দিয়েছে হাতে, দেখো কত সুন্দর। শেষ দিন এখনও খাওয়া হয়নি, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। খেয়ে না ওই পাতে বসেই মা বলেছে সবাইকে 1 গ্লাস করে দইয়ের শরবত খেতে হবে। তো চলো, মায়ের কাছে এসেছি, মা যেমনভাবে যত্ন করবে সেইভাবেই আমাদের খেতে হবে, কারণ বাড়িতে তো যত্ন পাই না, নিজের হাতেই যত্ন নিতে হয়। তো মায়ের কাছে এসে এত যত্ন পাচ্ছি, আর বেশ ভালো লাগছে, আর আরাম করে খাচ্ছি দেখো। তো শরবত খেয়ে নিয়েছে, আর এদিকে মা আবার কাজ শুরু করে দিয়েছে। মা নাই খাটের পরে বসে বসেই সবজি কাটে, মা পারে না নিচে বসতে, আমারও সেই একই অবস্থা। মা সেদিকে দুপুরে রান্না করছে, কাতলা মাছ ভাজা হয়ে গেছে, আর আলুও ভেজে নিচ্ছে, আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে। তোমাদের আগেই বললাম। আর দেখো মা কত আম কেটেছে, কারণ আমগুলো যেহেতু ফাটা, বেশিক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যাবে, সেই কারণে মা যে যেমন পারছে সেইভাবে কাটছে। কারণ এটা শুধু সেদ্ধ করা নিয়ে কথা, চিনি দিয়ে একটু জ্বালিয়ে নেবে, তাহলে জেলি হয়ে যাবে, সারা বছর রুটির সাথে খেতে পারবে। আর কিছুটা আচার বানিয়েছিল, সেটা আমি নিয়ে যাব। দেখো ক্যানেও আছে, আরও এক জায়গায় আছে, রোদ্দুর যেখানে আছে সেখানে সেখানে আচার রাখা হয়েছে। আর ওই দেখো আমার বাবা রাস্তা ঝাড় দিচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তাটা ভালোভাবে ঝাড় দেওয়া ছিল না, পুরো পাতা ছিল। বাবা বাজার থেকে এসে রাস্তাটা ঝাড় দিচ্ছে, আর এদিকে মেয়েরা আম মাখা খাওয়া শুরু করে দিয়েছে, হাতে মশলা বেটে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি চলে আসলাম আমার মাসির ঘরে। মাসির ঘরে আমরা খাওয়া দাওয়াটা করি, মাসির ঘরে যেহেতু টেবিল চেয়ার আছে। দুপুরে রান্না কমপ্লিট করে মাসি স্নান করে নিয়েছে, দেখো নিম বেগুন করেছে, মাছের মুড়ো দিয়ে ডাল, এত ফাটাফাটি হয়েছিল ডালটা। তোমরা তো খাওনি, কী করে বুঝবে, আমি খেয়ে আমার মুখে এখনও লেগে রয়েছে। আর এখানে রয়েছে ভাত, আর আছে কাতলা মাছের পাতলা ঝোল, একদম হালকা পাতলা কাতলা মাছের আলু দিয়ে ঝোল। এই ব্যাস, এটাই হচ্ছে আজকের মেনু। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো সবার শেষে আমি নিয়েছি, এদিকে সবাইকে দিয়ে দিয়েছি খেতে। মা মাসি রান্নাবান্না করেছে, ওরা আর পেরে ওঠে না, সেই কারণে আমরা নিজেরা নিজেরা কিন্তু নিয়ে খাচ্ছি। তো চলো বন্ধুরা, খেয়ে নিই তাহলে। আর নিম বেগুন হয়েছে না, দেরি সহ্য করা যাবে না। নিম পাতা ভাজা বেশ ভালো খাই, দিদিও আর আমি দুজনে মিলে কিন্তু অনেকটা নিম বেগুন খেয়েছি। খাওয়া দাওয়ার পরে আমরা একটু রাস্তায় বেরিয়েছি, কারণ কারেন্ট থাকে না এখানে, এটাই একটা বড় সমস্যা। ভীষণ গরম লাগছে। আর আমাদের যে পাড়া গায় সেখানে ঘুরতে বেরিয়েছি। এই রাস্তা, এই পাড়ায় কিন্তু কত খেলেছি, ঘুরে বেরিয়েছি, আনন্দ করেছি, সেই সবগুলো দেখছি। আর সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। আমার কিন্তু বিয়ে হয়েছে 21 বছর হয়ে গেছে। আর এই দেখো এই ধানের গোলা এখন দেখা যায় না, আমি আবার নতুন করে দেখলাম। এদিকটা আসাই হয় না, বাপের বাড়ি ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না। আর দেখো এই যে মুরগি, আমি কিন্তু একসময় মুরগিও পুষেছি, আর এই মুরগি দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর আমাদের পাড়ার যে ক্লাব, সেই ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে আছি। ক্লাবের সামনে কত অনুষ্ঠান হতো, যেখানে আমরা ছোটোবেলায় খুব আনন্দ করতাম। আর আমাদের পাড়ায় খুব লোকজন ভীষণ ভালো ছিল,
ছিল না, আছে। আর একটা পাড়ায় কাকির বাড়িতে ঢুকে পড়েছি লিচু দেখতে। বাড়ির মধ্যেই সবার লিচু গাছ আছে, আম গাছ আছে, এটা তো কমন ব্যাপার, গ্রাম গায়ের দিকে তো থাকবেই। আর ছোটোবেলায় এই গাছ থেকে অনেক লিচু খেয়েছি, এখন সেটা দেখছি, এখন আর খেতে ইচ্ছা করে না, দেখতেই ভালো লাগে। তারপরেও চলে গেলাম আম বাগানের দিকে, ওইদিকে বিরাট বিরাট আম গাছ রয়েছে। আমি শর্টসে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, কত আম গাছ। আর চলে আসলাম আমাদের সেই পুকুর ঘাটের দিকে, যেখানে প্রচুর স্নান করেছি, ঘুরেছি, আনন্দ করেছি, কিন্তু এই পুকুর ঘাটটা এখন শুকিয়ে গেছে, শুধু গাছ রয়েছে, একদম জল নেই। সিঁড়িটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে, এই দেখো সিঁড়ি, নামার সিঁড়ি, এটা এইভাবে শুকিয়ে যাবে ভাবতেই পারিনি। আর আমাদের যে রাস্তাটা, সেই দিকটা চলে আসলাম। আর এই কাঁঠাল গাছটার শিকড়ের উপরে কত বসে বসে খেলেছি, রান্নাবাটি আনন্দ করেছি, সেই গাছটা এখনও আছে। আর এদিকটা না বেশিরভাগই ঘন জঙ্গল, সন্ধে হলেই ভীষণ ভয় লাগে। আগেও লাগতো, এখন আরও বেশি লাগে, আমরা যেহেতু একটু আলোর দিকে থাকি। আর রাস্তার এই যে বাঁ দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা চলে গেলে আমার বোন আর দিদির বাড়ি, আর আমার এই ডান দিকটা। তারপরে চলে আসলাম বাড়িতে। আর কতক্ষণ বাইরে থাকবো, সন্ধ্যেবেলা কারেন্ট চলে এসেছিলো, চাও খেয়ে নিয়েছি গল্প করতে করতে। মাসি রাতের রান্না শুরু করে দিয়েছে, আর মাসির এই রুটির সবজিটা না দারুণ বানায়, এত টেস্ট হয়। তো সব রকম সবজি দিয়ে, গোটা গোটা ভেন্ডি দিয়ে দারুণ একটা সবজি করেছিল, যেটা এখনও মুখে লেগে আছে। দেখো রান্নাটা করেছে, কোনোটা কিন্তু কোনোটার সাথে লাগেনি, কিন্তু সবগুলো সবজি সেদ্ধ হয়েছে। আর এইদিকে আমার সেজদি রুটি বানাচ্ছে, সেজদি, ছোটো বোন, মেজদি, এদের হাতের রুটি খুব সুন্দর হয়, যেটা আমি পারি না। আমার মা মাসিও খুব ভালো রুটি বানায়, কিন্তু সেজদি একটা একটা করে রুটি ভাজে, আর ফুলে যায়, কি সুন্দর নরম সফট হয়। আলগা করে রাখলেও একটা রুটি শক্ত হবে না, কিন্তু আমার হাতের রুটি শক্ত হয়ে যায়। এটা যে কেন হয় আমি জানি না, আমি সেই রুটিটা একদম পারি না। তো চলে আসলাম পরের দিন সকালবেলা। আমরা এসেছিলাম শনিবার, আজকে রবিবার, আজকেই খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে যাব। বাবা বাজার থেকে মাংস এনেছে, খাসির মাংস। মেয়েরা এসেছে, একটু ভালো মন্দ না খাওয়ালে হয়। তো মা কিন্তু মাংসটাকে মাখাচ্ছে, আর এই যে লাল নাইটি পরা আমার মাসি, মাসি কিন্তু রান্না করবে। রান্না করতে করতে মাসি আবার স্যালাড কাটতে চলে এসেছে। স্যালাড কাটা, মানে পরিবেশন করা আমার মাসি খুব যত্ন সহকারে করে। আর তারপরে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর কালকে যে তোমাদের আম কাটাটা দেখিয়েছিলাম, সেইটা কিন্তু এই যে জাল দিয়ে জেলি বানিয়েছে, প্রায় 5-7 কেজি আম। তারপরে আমতলায় ঘুরতে বেরিয়েছিলাম, ছোট্ট একটা শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমতলায় কিন্তু আমিও কয়েকটা আম পেয়েছিলাম, তেঁতুল গাছ দেখিয়েছিলাম তোমাদের। আর খুব ভালো লাগছে, কেউ কিন্তু নেই, পুরো ফাঁকা আম বাগান। আর হাঁটতে হাঁটতে না কয়েক জায়গায় পাতার মধ্যে কিন্তু আমি সাপও দেখেছিলাম। আর এই দেখো আম হাঁটলেই পাওয়া যায়, কারণ এখন বৈশাখ মাস পড়ে গেছে, তো দুটো একটা আম একটু নরম হয়ে আসে, আম টুপটাপ পরে। ঝড় হলে তো কোনো কথাই নেই, তখন কিন্তু বড় বড় ব্যাগ নিয়ে আসতে হয়। একবার ষষ্ঠীতে এসেছিলাম, ষষ্ঠীতে এসে না অনেক আম কুড়িয়েছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু, খেয়ে দিয়ে সোজা বাড়ি যাব, সেই টেনশান শুরু হয়ে গেছে। অনেক মজা করেছি, অনেক ঘুরেছি। তো দেখো মা বাটি বাটি করে মাংস গুছিয়েছে, পমপ্লেট মাছ রান্না হয়েছে আজকে দুপুরে, আর ভাত হয়েছে। তো আমরা যে যার মতন মায়ের বারান্দাতেই বসে, আমরা বারান্দা না, মায়ের ঘরে বসে আমরা খেয়ে নিয়েছি, আমরা টেবিলের দিকে যাইনি, কারণ খেয়ে দিয়ে একটু শুয়ে আমরা আবার যে যার মতন বাড়ি চলে যাব, আর সময় নেই। মেয়ের আজকে রবিবারে অনেক জায়গায় পড়া ছিল, দিদির মেয়েরও পড়া ছিল, তবুও আমরা একটু কষ্ট করে থাকলাম, কারণ একসাথে বোনেরা হওয়া খুব মুশকিল। যতটা সময় থাকতে পারি ততটাই আনন্দ। আমার ছোটো বোন কিন্তু রাত্রিবেলা করে এসেছিল, কিন্তু ছোটো বোনকে দেখাতে পারিনি, সেই সময় আমি ব্যস্ত ছিলাম। আর এই দেখো সবাই কিন্তু এখন রেডি হয়ে গেছি, 4:18 ট্রেনটা আমরা ধরবো। আর এদিকে শেষদি তো সাইকেলে করে চলে যাবে, শেষদির বাড়ি খুব বেশি দূরত্ব না, তাও 15 মিনিট লাগে শেষদির বাড়ি যেতে। আমরা বেরিয়ে পড়লাম, আর আমার পেছনে কিন্তু বাবা আছে। বাবা সব সময় যখনই থাকে, নিতেও আসে, দিতেও আসে, রাস্তা পর্যন্ত হলেও কিন্তু বাবা আসে। তো ওই দেখো পেছনে দেখা যাচ্ছে আমার বাবা। জানো তো বন্ধুরা, আমার বাবার কিন্তু সেই সামর্থ্য নেই, তবুও না আমার বাবা এখনও পর্যন্ত 20-25 টাকা গাড়ি ভাড়ার জন্য মেয়েদের দিয়ে থাকে। এই জিনিসটা আমার বাবা কখনোই ভোলে না, যাওয়ার সময় হাতে পয়সা দিয়ে দেয় যে গাড়ি ভাড়া দিবি। তো আমি সেটা হাত পেতে নিই, আমার খুব ভালো লাগে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, না টোটো অটো কিছুই পাওয়া যায় না, প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে রয়েছি, কোনো কিছুই পাচ্ছি না। 4:18 ট্রেনটা আমরা আর পাবো না। তো দিদি তো সাইকেলে করে যাবে, সাইকেলে না, দিদি টোটো করে যাবে, সাইকেলটা রেখে এসেছে। অবশেষে আর ধৈর্য রাখতে না পেরে একটা মোটর ভ্যানে উঠে পড়েছি, কি ঝাঁকুনি যে দিচ্ছিল তোমাদের কি বলবো।
তো যাই হোক, আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম, ট্রেন পেয়েই বাড়ি চলে এসেছি। আর আমার মিঠাই খুবই অসুস্থ ছিল, আমাকে না দেখতে পেয়ে না খেয়েছিল, সেই সব ফোনে শুনছিলাম, তাতে আর আমার ভালো লাগছিল না ওখানে থাকতে, ওর কথা খুব মনে পড়ছিল। আসতেই যে কী আদরটাই না করলো আমাকে। আর মিঠাই আছে, সাথে কিন্তু মিনিও আছে। মিনিকে যে একটু আদর করবো, মিঠাই কিন্তু সেটা করতেই দেয় না। ওকে যেই আদর করতে যাচ্ছি ও চলে এসেছে, ওকে আদর করো, কিন্তু মিনিকে আদর করা যাবে না। শুধু মিনি না, আরও আছে আমার বাড়ির পাখি। পাখিগুলো যে কী চিল্লামিল্লি করছে আমি আসার সাথেই। তো এই দেখো উপরে দেখা যাচ্ছে কি, তোমরা বুঝতে পারছো না, ছোটো ছোটো চড়ুই পাখি তো, যার কারণে বোঝা যাচ্ছে না। তো ওদের এসে আমি আগে চাল দিলাম। তো একটা দিন বাড়ি না থাকলে মানে মানুষের তো অসুবিধা হয়, তার সাথে আমার যে প্রাণীগুলো আছে তাদেরও খুব অসুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।